যুদ্ধবিরতিতেও রাফা না খুলে দেয়া এবং মারওয়ান বারঘুতিকে মুক্তিতে কিসের ভয় ইসরায়েলের? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। যুদ্ধবিরতি চলছে, অথচ এর মধ্যেই হামলা চলছে ইসরায়েলের পক্ষ থেকে। এখনও রাফা সীমান্ত খুলে দিচ্ছে না ইসরায়েল, ফলে ত্রাণ সামগ্রী ঢুকছে না। অপরদিকে বন্দি মুক্তি বিনিময় চুক্তি কার্যকর হলেও এখনও মুক্তি মেলেনি মারওয়ান বারঘুতির। কেন? কি ভয় তাকে নিয়ে? ইসরায়েলকে এক ঝটকায় গুঁড়িয়ে দিতে পারবে এই বারঘুতি, সেই ভয়ে নাকি অন্য কোনো চাল আছে? গাজায় ত্রাণ প্রবেশের জন্য রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে গাজা পুনর্গঠনে কাজ শুরুর বিষয়ে জোর দিয়েছে তারা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। গেল 17 অক্টোবর শুক্রবার বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে হামাস। তাতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়। বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তির জন্য 2 বছর ধরে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতার প্রশংসা করেছে হামাস। গত 10 সেপ্টেম্বর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। 2 পক্ষের মধ্যে বন্দি বিনিময়ও হয়েছে। তবে মৃত জিম্মিদের সবার মরদেহ ফেরত দিতে পারেনি হামাস। একে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন উল্লেখ করে গাজায় নির্দিষ্ট ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ত্রাণ প্রবেশ ও গাজাবাসীর নির্বিঘ্ন যাতায়াতের জন্য গেল বুধবার থেকে গাজা মিশর সীমান্তে রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় যে যুদ্ধবিরতি চুক্তিতে রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা বলা হয়নি, তাই সীমান্তটি বন্ধ থাকবে। গাজায় সব ত্রাণ প্রবেশ করবে ইসরায়েলের কারেম আবু সালেম সীমান্ত দিয়ে। যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের বরাতে ইতালির বার্তা সংস্থা ANS এর খবরে বলা হয়েছে আগামী রোববার রাফা সীমান্ত খুলে দেওয়া হতে পারে, তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে রাফা সীমান্ত বন্ধ থাকার কারণে গাজায় ত্রাণ প্রবেশ ব্যাহত হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রবেশ করবে গাজায়, তবে এখন প্রবেশ করতে পারছে মাত্র 300 ট্রাকের কম। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ সরবরাহের জন্য সব সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থাৎ WFPর মুখপাত্র আবির ইতেফা। এদিকে রাফা সীমান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে কৌশল খাটানোর একটি উপাদান বলে মনে করেন রোমের আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আন্দ্রিয়া দেসি। তিনি বলেন, আপাতত ইসরায়েল এই ক্রসিং খুলে দেবে বলে মনে হয় না, তবে ত্রাণ প্রবেশ ও আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে গাজার বাইরে নেয়ার জন্য সীমান্তটি খুলে দেয়া গুরুত্বপূর্ণ। ফলে সীমান্তটি খুলতে ইসরায়েল যে বাধা দিচ্ছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। প্রতিবার গাজায় যুদ্ধবিরতির ঘোষণা এলে বিশ্ব স্বল্পস্থায়ী এক স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু শান্তি কখনো আসে না। কারণটি খুব সহজ, ইসরায়েল কখনোই কোনো প্রকৃত রাজনৈতিক সমাধান চায়নি। যদি চাইতো তবে আলোচনার তালিকার শীর্ষে থাকত একটাই নাম, মারওয়ান বারঘুতি, বন্দি ফাতাহ নেতা, যার মুক্তি ফিলিস্তিনি রাজনীতিকে পুনর্নির্মাণ করতে পারে এবং বহুদিন ধরে ন্যায় বিচার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত একটি জাতির কাছে বৈধতা ফিরিয়ে আনতে পারে। 1959 সালে পশ্চিম তীরের কোবার গ্রামে জন্ম নেয়া বারঘুতি 15 বছর বয়সে ফাতাহাতে যোগ দেন। ইসরায়েলি দখলদারির বাস্তব অভিজ্ঞতা থেকেই তার রাজনৈতিক চেতনার উন্মেষ। বীর জয়ীদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা হিসেবে তিনি পরিচিত হন তার বাকপটুতা ও বাস্তববাদী নেতৃত্বের জন্য। 1987 সালে প্রথম ইন্তিফাদার সময় ইসরায়েল তাকে বহিষ্কার করে, কারণ তারা ভয় পায় শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তরুণদের সংগঠিত করার বারঘুতির ক্ষমতাকে। বারঘুতির জীবন মূলত সংগ্রামেরই ইতিহাস। নির্বাসনে কাটানো বছরগুলো, বিশেষত জর্ডান ও তিউনিসিয়ায়, তাকে PLO এর অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত করে এবং কূটনীতির পাঠ শেখায়। 1993 সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হলে তিনি তাতে সতর্ক আশাবাদ নিয়ে সমর্থন করেছিলেন, মুক্তির পথে একটি সম্ভাব্য ধাপ হিসেবে, চূড়ান্ত লক্ষ্য হিসেবে নয়।
পশ্চিম তীরে ফিরে এসে 1996 সালে তিনি ফিলিস্তিনি আইনসভা পরিষদের সদস্য নির্বাচিত হন। ফাতাহের ভেতরে তিনি হয়ে ওঠেন গণতান্ত্রিক সংস্কার, জবাবদিহি ও সাম্যের ভিত্তিতে টেকসই শান্তির পক্ষে সবচেয়ে শক্তিশালী কণ্ঠগুলোর একটি। কিন্তু 90-এর দশকের শেষ দিকে বারঘুতির হতাশা বাড়তে থাকে। তিনি দেখলেন অসলো পরিণত হচ্ছে স্থায়ী দখলদারির প্রক্রিয়ায়। ইসরায়েলি বসতি বাড়ছে, চেকপোস্ট বাড়ছে, আর ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার উপঠিকাদার হয়ে পড়ছে। তিনি সতর্ক করেছিলেন দখলদারির মধ্যে শান্তি বেড়ে উঠতে পারে না, কিন্তু তখন কেউ তার কথা শোনেনি। 2000 সালে আরিয়েল শ্যারন আল আকসা মসজিদে তার কুখ্যাত সফর করেন, যা দ্বিতীয় ইন্তিফাদার জন্ম দেয়। তখন বারঘুতি কোনো প্রান্তিক যোদ্ধা নন, তিনি মূলধারার নেতা, যিনি বুঝেছিলেন যে রাজনৈতিক ও সশস্ত্র দুই ধরনের প্রতিরোধই এখন ইসরায়েলকে মোকাবেলার একমাত্র ভাষা। 2002 সালের এপ্রিলে ইসরায়েলি বাহিনী বারঘুতিকে রামাল্লাহ থেকে অপহরণ করে। তার বিরুদ্ধে 5টি হত্যাকাণ্ডের অভিযোগ এবং সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়। পুরো বিচার চলাকালে তিনি আদালতেরই বৈধতা স্বীকার করতে অস্বীকার করেন। তার ঘোষণা ছিল, আমি সন্ত্রাসী নই, আমি স্বাধীনতাকামী যোদ্ধা। প্রকৃত অপরাধ হল দখলদারি। আদালত তাকে 5 বার যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই বিচার আন্তর্জাতিক মহলে রাজনৈতিক নাটক হিসেবে নিন্দিত হয়, কিন্তু তার বন্দিত্ব তাকে ফিলিস্তিনের ম্যান্ডেলায় পরিণত করে। হয়ে ওঠেন প্রতিরোধের এক প্রতীক, নৈতিক দৃঢ়তা ও গণতান্ত্রিক নবজাগরণের প্রতীক। কারাগার থেকেই বারঘুতি লিখে চলেছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন। তিনি ফাতাহ ও হামাসের পারস্পরিক দ্বন্দ্বের অবসান এবং জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। ফলে তিনি গোষ্ঠীগত বিভাজনের ঊর্ধ্বে এক নেতা হয়ে উঠেছেন। 2006 সালে বারঘুতি প্রিজনার্স ডকুমেন্ট ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন এর উদ্যোগ নেন, যা আন্তর্জাতিক আইন, দখলের বিরুদ্ধে প্রতিরোধ এবং 1967 সালের সীমানার মধ্যে রাজধানী পূর্ব জেরুজালেম সহ এক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে ঐক্যের রূপরেখা তৈরি করে। ইসরায়েলি কারাগারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের স্বাক্ষরিত এই দলিল এখন পর্যন্ত ফিলিস্তিনি ঐক্যের সবচেয়ে প্রামাণ্য নকশাগুলোর একটি। একটি সশস্ত্র বিভাজন বন্ধ, জনগণের মাধ্যমে নির্বাচিত একক জাতীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিনিধিত্ব পুনঃনিশ্চিত করার আহ্বান জানায়। বারঘুতির প্রভাবের বিশেষত্ব হল তিনি সব দলের কাছ থেকেই সম্মান পান। মতাদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও এমনকি হামাসের নেতারাও তাকে জাতীয় আকাঙ্ক্ষার বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকার করে। ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের জরিপ অনুযায়ী আজ যদি প্রেসিডেন্ট নির্বাচন হয়, বারঘুতি সহজেই মাহমুদ আব্বাস এবং যে কোনো হামাস প্রার্থীর চেয়ে বিশাল ব্যবধানে জয়ী হবেন। ইসরায়েলের বারঘুতিকে মুক্তি না দেওয়ার কারণ তার কথিত অপরাধ নয়, বরং তার রাজনৈতিক সম্ভাবনা। তারা তাকে ভয় পায়। ইসরায়েলি প্রশাসন সবসময় চেয়েছে বিভক্ত এক ফিলিস্তিন, গাজায় দুর্বল হামাস, রামাল্লাতে অনুগত পিএ, আর কোনো একক জাতীয় কণ্ঠস্বর নয়। বারঘুতি সেই নিয়ন্ত্রণের ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেন। তার মুক্তি, ফাতাহ ও হামাসের পুনর্মিলন, গণতান্ত্রিক নেতৃত্বে আস্থা পুনরুদ্ধার এবং এমন এক রাজনৈতিক প্রতিনিধির আবির্ভাব ঘটাতে পারে যাকে ইসরায়েল সহজে সন্ত্রাসী বা অবৈধ বলে উড়িয়ে দিতে পারবে না। এ কারণেই মাহমুদ আব্বাস নিজেও বারবার বন্দি মুক্তির দাবি জানালেও সচরাচর বারঘুতির নাম উচ্চারণ করেন না। কারণ একবার বারঘুতি মুক্তি পেলে তিনি মুহূর্তেই পিএ এর দুর্নীতিগ্রস্ত ও অবিশ্বস্ত পুরনো নেতৃত্বকে ছাপিয়ে যাবেন। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা প্রায়ই দাবি করে শান্তির জন্য ফিলিস্তিনের কোনো অংশীদার নেই, কিন্তু আসলে প্রকৃত নেতৃত্বের সম্ভাবনাময় ব্যক্তিদের হত্যা বা বন্দী করে তারাই নিশ্চয়তা দিয়েছে যেন এমন কোনো অংশীদার না থাকে। বারঘুতির রাজনৈতিক অনুপস্থিতি এ বয়ানকে টিকিয়ে রাখে। কারাগার থেকে লেখা বারঘুতির চিঠিগুলোয় প্রকাশিত তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিস্ময়করভাবে অন্তর্ভুক্তিমূলক ও অগ্রগামী। তিনি অহিংস প্রতিরোধ, আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ এবং জনগণ ভিত্তিক আন্দোলনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক আইনে স্বীকৃত দখলের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারেও জোর দিয়েছেন তিনি। তার মতে যে কোনো শান্তি প্রক্রিয়া শুরু হতে হবে দখলদারত্বের অবসান, বসতি উচ্ছেদ, সব বন্দির মুক্তি এবং জেরুজালেমের যৌথ সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে। এটি এক মুক্তির দৃষ্টি। বারঘুতি সহাবস্থান প্রত্যাখ্যান করেন না, তিনি প্রত্যাখ্যান করেন ন্যায় বিচারহীন জবরদস্তি শান্তিকে। তার মুক্তির ধারণা নৈতিক ও নাগরিক, গোষ্ঠীগত নয়, প্রতিশোধ পরায়ণ নয়। তার কথায়, আমাদের মানবতা হারালে আমাদের স্বাধীনতাও অসম্পূর্ণ থাকবে। এ ধরনের নেতৃত্বই ইসরায়েল সহ্য করতে পারে না, যে নেতৃত্ব ফিলিস্তিনি সংগ্রামকে মানবিক করে তোলে এবং জাতীয় মতাদর্শের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকারগুলো নিয়মিত নেলসন ম্যান্ডেলাকে প্রশংসা করে, কিন্তু ফিলিস্তিনে তার জীবিত প্রতিরূপকে স্বীকার করতে পারে না। বারঘুতির মুক্তির দাবি মানে হবে এই স্বীকারোক্তি ফিলিস্তিনি সংগ্রাম সন্ত্রাসবাদের নয়, বরং এটি ঔপনিবেশিক আধিপত্য ও জাতীয় অধিকারের প্রশ্ন। বারঘুতির দীর্ঘ বন্দিত্ব ঘিরে রাজনৈতিক নিরাপত্তা পশ্চিমা গণতন্ত্র চর্চার দ্বিচারিতা উন্মোচন করে। একই সঙ্গে এটি সেই সম্ভাবনা প্রকাশ করে বারঘুতির প্রত্যাবর্তন ফিলিস্তিনি নাগরিক সমাজকে পুনরুজ্জীবিত করতে পারে, ন্যায়, মর্যাদা ও আইনের ভিত্তিতে এক নতুন আন্দোলন গড়ে তুলতে পারে। ইসরায়েলি কারাগারে 2 দশকের বেশি সময় কাটানোর পরও মারওয়ান বারঘুতি অবিচল। তিনি শুধু ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নন, ইসরায়েলি দখলদারিত্বের নৈতিক আয়নাও। ইসরায়েল যদি সত্যি শান্তি চাইত, তাহলে তাকে মুক্তি দিয়ে তাদের নিয়ে সংলাপ শুরু করত, যারা জনগণের প্রতিনিধিত্ব করে। এখন আলোচনা হওয়া উচিত বন্দী মারওয়ান বারঘুতি ও ফিলিস্তিনিদের বিষয়ে, ব্লেয়ার বা কুশনারদের নিয়ে নয়, যারা ফিলিস্তিনিদের আরও নিঃস্ব করতে এসেছে। শেষ পর্যন্ত বলতে হয়, আজ প্রকৃত বন্দী শুধু বারঘুতি নন, বন্দী রয়েছে ন্যায় ও সাম্যের শান্তির ধারণা, যেগুলোকে ভয় করে কেউ কেউ ক্ষমতার শৃঙ্খল আঁকড়ে আছে। বারঘুতির মুক্তি হয়তো তাৎক্ষণিকভাবে সংঘাতের অবসান ঘটাবে না, কিন্তু প্রমাণ করবে ন্যায় বিচারের ভিত্তিতে শান্তি এখনো সম্ভব। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।